ওকে। আসসালামু আলাইকুম। আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা কাইন্ডলি একটু জানাও। স্পষ্ট জি শোনা স্যার। যাচ্ছে আমার কথা? ওকে। জি স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে। তো আমাদের তো, হ্যাঁ, সবাই কাইন্ডলি একটু মিউট করে ফেলো। আমি অল্প 5 মিনিটের মধ্যে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে শেষ করব, কারণ আমাদের সেই সময় আর হাতে নেই যে লম্বা পরামর্শ দেব। তো আমাদের পরীক্ষা কোন সময়, কালকে কটার সময়? সকাল 10টায়। 10টা থেকে। 10টায়। তো প্রথম কথা হলো যে জাস্ট আমার এই কথাগুলো শোনার পরেই সাথে সাথে যে কাজটা করবে সেটা হলো আহ এই আমার প্রবেশপত্র, তারপরে তোমার সিট প্ল্যান, বল পেন, মানে যা যা আমার পরীক্ষার হলে নিয়ে যাব তা আমি রেডি করে ফেলবো। এ হলো কাজ। বি কেয়ারফুল। কারণ এর আগে আমরা অ্যাপ্লিক্যান্ট ফর্ম, আমি আমার এক এক্সপিরিয়েন্স আছে যে আমার একজন স্টুডেন্ট পরীক্ষার হলে যাওয়ার সময় প্রবেশপত্র না নিয়ে অ্যাপ্লিক্যান্ট ফর্ম নিয়ে গিয়েছে, ফলে আর পরীক্ষা দিতে পারেনি। খুব বিপজ্জনক বিষয় কিন্তু। হ্যাঁ, তাহলে আমি কালকে কি নিয়ে যাব, জাস্ট আমি এখন রেডি। ইভেন সকালবেলা পরীক্ষার হলে যাওয়ার সময় কি খেয়ে যাব, বা আমার প্রয়োজন এটা পানির বোতলও নিয়ে যাওয়া প্রয়োজন, যেন পরীক্ষার হলে ঢোকার আগে আমি রিল্যাক্সড ঢুকতে পারি। পরীক্ষার হলে ঢোকার আগে যা যা করণীয় তা আমি এখনই গুছিয়ে ফেলবো। দ্বিতীয়ত হলো, আগামীকাল উত্তর দাগানোর ক্ষেত্রে 3টা মেথড। আমি অনেকবার বলে এসেছি এই কথাটা। মানে পরীক্ষায় বিসিএস প্রিলিমিনারির উত্তর দাগানোর জন্য 3টা মেথড খুব গুরুত্বপূর্ণ। 3টা। একটা হলো, যদি আমার প্রশ্নটা পাওয়ার পরে আমি ধীরস্থির ভাবে কোনটা আগে করবো একটু পরে বলি, 3 মেথডে উত্তর দাগাবো। 1 নম্বর হলো, আমি একটু স্ক্রিন শেয়ার করে ইয়ে করতে চাই, মানে বোর্ড শেয়ার করি, হোয়াইট বোর্ড। শোনো, কোনো প্রশ্ন যদি আমি পারি, 3টা মেথড। কোনো প্রশ্ন যদি আমি পারি, জাস্ট প্রশ্নের নাম্বারের উপরে আমি একটা টিক চিহ্ন দিয়ে আমি কি করলাম, উত্তর বৃত্ত ভরাট করে ফেললাম। বৃত্ত ভরাট হয়তো আমি ওই সবগুলো প্রশ্ন পরে একসাথে বৃত্ত ভরাট করার চেয়ে আমি মনে করি যে যেই প্রশ্ন উত্তর করলাম সেটার সাথে বৃত্ত ভরাট করে ফেলছি। কিন্তু বৃত্ত ভরাট করার সময় খেয়াল রেখো, একবার কিন্তু আমাদের বিসিএস পরীক্ষায়, আমি মনে হয় 35 বা কততম বিসিএস মনে আছে কিনা তোমাদের জানি না, এমনি ক খ গ ঘ যে ছিল না, সাধারণত এইভাবে থাকে, ক খ গ ঘ এইভাবে থাকে না পরীক্ষার হলে, নাকি বলো? জি প্রশ্নটা তো স্যার। এইভাবে থাকে না? কিন্তু 35 বা 36 কোন একটা বিসিএস এর মধ্যে আমার মনে আছে, আমি নিজেও ভুল করেছি। প্রথমে ছিল ক, তারপরে ছিল কি বলো খ, তারপরে ছিল গ, তারপরে ছিল ঘ। এরকম ছিল কিনা কারো মনে আছে? ফলে আমরা কিন্তু 35 প্রথম বিসিএস এরকম ছিল। হ্যাঁ, 35 আমার মনে আছে। আমি নিজেও কয়েকটা, মানে ওই কনভেনশনালি যেভাবে আমরা উত্তর করতাম, উত্তরটাকে আমি নিজে ভুল করছি। খুব সাবধানে খেয়াল রেখো, এটাও একটা পরীক্ষা ছিল। তো বৃত্ত ভরাট করার সময় আমরা খেয়াল করবো যে যে প্রশ্নটা আমি পারি সেটা উত্তর আমি, যদি পারি উত্তর দাগায় ফেললাম, উত্তর প্রশ্নের মধ্যে একটা টিক চিহ্ন দিলাম, ওকে। জাস্ট টিক চিহ্ন, প্রশ্ন উত্তরে টিক চিহ্ন দেবো না, প্রশ্নের মধ্যে টিক চিহ্ন দিয়ে আমি বৃত্ত ভরাট করে ফেললাম। যেমন ধরো গত বছর পরীক্ষা আসছে, ডন জুয়ান কে লিখেছেন? ডন জুয়ান কে লিখেছেন? ধরো আম, আম, কে লিখেছেন বলো? লর্ড লর্ড জর্জ বাইরন। গর্ডন লর্ড বাইরন, ট্রেভেল পোয়েট। তাহলে আমি ধরো আনসার দাগাই ফেললাম, খ নম্বর আনসার দাগানো শেষ। পারি প্রশ্নের উপর টিক চিহ্ন দিয়ে আমি কি করলাম, উত্তর তাকিয়ে ফেললাম। সরি। দ্বিতীয়ত, ধরো আসছে, গত বছরের পরীক্ষার প্রশ্ন ছিল যে আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে উদ্গত, এমন একটা প্রশ্ন ছিল, মনে হয় খেয়াল করো, যে জি কলমস স্যার, শব্দটি 45। হ্যাঁ, কোন ভাষা থেকে উদ্গত? তো অপশনে ছিল হয়তো পাঞ্জাবি, ফরাসি, গ্রিক, তোমার স্প্যানিশ, এরকম কিছু অপশন ছিল। এখন আমার এটা তো ধরো জানা নেই, এই প্রশ্ন উত্তর আমি জানি না। না জানি না মানে এই প্রশ্ন নিয়ে আর কোনো গবেষণা নেই, ক্রস। এই প্রশ্ন যত দ্রুত আমি ক্রস দেব তত আমার সময় সাশ্রয় হবে, এটা নিয়ে আর গবেষণার বিষয় না। আমি জানি না এই কলম শব্দটা কোন ভাষা থেকে উদ্গত, কোথা থেকে এসেছে, আমি জানি না মানে জানি না, এখানে আর কোনো গবেষণা নেই, এটা আমার জানার বাইরে। কারণ আমার 200-তে 200 নম্বর পাওয়া একদমই জরুরি না। অর্থাৎ আমার একটা বেসিক কোয়ালিটি হলো, ask me 10 questions, I am able to answer only 6 or 7 questions। আমি 3টা প্রশ্ন টোটালি আননোন টু মি। আমাকে 100টা প্রশ্ন করলে আমি 30টা কোশ্চেনের উত্তর আমি জানি না, এটা আমার একটা কোয়ালিটি। আমি 30 সেকেন্ড বলে রেখে, আমি সম্ভবত 35তম বা বিসিএস এর মধ্যে, যেটা যতটুকু মনে পড়ে। দাঁড়াও, আমি এই শেষ কথাটা বলার পরে বলি। তাহলে প্রথমটা হলো, পারলে উত্তর দাগে ফেললাম, পারি না মানে ক্রস, এটা নিয়ে গবেষণা হবে না। আর একটা হলো কনফিউশন। আমাদের সাবজেক্ট আব্দুল লতিফ স্যারও কিন্তু আমার এই সেমিনারে এটা বুঝাই বলছেন। কনফিউশন মানে যেগুলোতে কনফিউজড হবা,
এগুলাতে শুধু এরকম দাগ দেওয়া যাবে। যেমন ধরো ওই যে একটা ছিল না, আমি যখন জেলে যাই, একটা প্রশ্ন ছিল এরকম যে তখন ওর বয়স মাত্র কয়েক মাস ছিল, কত বছরের কি এমন একটা প্রশ্ন ছিল। স্যার শেখ মুজিবুর 45 ছিল রহমান, এটা। হ্যাঁ কত জি যে জি। ছিল যাচ্ছে, হ্যাঁ শেখ মুজিবুর রহমান ওর বলতে কাকে বুঝিয়েছেন? তো ওর বলতে এখানে অপশনে ছিল শেখ নাসের, শেখ জামাল, শেখ কামাল বা শেখ হাসিনা, শেখ রেহানা, এরকম নাম ছিল। তো ওর বলতে, তাহলে ইউ আর ইন কনফিউশন। তোমার কাছে মনে হচ্ছে যে একটু আম, আমি হয়তো অসমাপ্ত আত্মজীবনী বা কারাগার রোজনামচা কোনোটার মধ্যে এটা হয়তো পড়ছি লাইনটা। তো ওর বলতে কার হইতে পারে, তুমি এটা কনফিউশন তোমার কাছে এইটা, এই এই ধরনের কনফিউজ প্রশ্নগুলাতে তুমি কি করবা, জাস্ট এইরকম দাগ দিয়ে চলে যাবা, দাগ দিয়ে চলে যাবা। এরপরে দ্বিতীয়বার সবগুলো প্রশ্ন উত্তর দাগানোর পরে দ্বিতীয়বার একদম আবার একটু আবার রিক্যাপ করবা যায় ওর বলতে কি হইতে পারে। যেহেতু বঙ্গবন্ধু প্রথম জেলে গেছেন, তাহলে প্রথম সন্তান হিসেবে শেখ কামালের তো হয়তো নাম হওয়ার কথা অন্তত পক্ষে। মানে ধরো, মানে অন্তর থেকে যেই রায়টা আসে, সেইগুলাতে তুমি কি করবা বলো, বৃত্ত ঢাকায় এসো। এই ক্ষেত্রে যদি আমি মন থেকে 60% মন থেকে ইতিবাচক ভাবে সায় দেয় যে আমার কাছে মনে হচ্ছে যে এইটি হবে, তাহলে উত্তর ঢাকায়। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, সব সময়ের জন্য আমি বলতে চাই, উত্তর দাগানো পারি, দ্রুত দাগাই ফেলো। পারি না, জানা নাই 1971 সালে আততায়ীর গুলিতে কোন সাহিত্যিক নিহত হয়েছেন, জানি না মানে জানি না। সুন্দরবনে কত বড় প্রজাতির হরিণ পাওয়া যায়, জানি না মানে জানি না। এখানে আর গবেষণা না করলে আমাদের সময়টা বাঁচবে। আর যেটাতে আমি কনফিউজড সেটাতে জাস্ট এরকম টিক চিহ্ন দিয়ে দ্রুত যাও, এখানে আর গবেষণা নেই। 2-3 বারের মধ্যে যখন ব্রেনের মধ্যে একটা তোমার স্টর্মিং হবে, তখন আমি নতুন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারবো। এরপরে দাঁড়াও, আমি একটা এক্সপিরিয়েন্স বলে আর কি, 35 বা 36 34 কোন একটা বিসিএস এর মধ্যে আমার যেটা, আমার যে এক্সপিরিয়েন্স ছিল, তোমার প্রথম 20টা প্রশ্নে আমি মনে হয় বিজ্ঞান প্রযুক্তির অংশটা প্রথমে ছিল, আমি প্রথম 20টা প্রশ্নের মধ্যে আমি মনে হয় 5টার মতো এরকম টিক চিহ্ন দিয়ে পারছি যে আমি পারি। 3টা বা 4টা ছিল আমার কনফিউশন। আর বাকি ধরো 10-11টা প্রশ্ন আমার টোটাল ক্রস, আমি জানি না। তখন আমার 20টা প্রশ্নের পর আমার টোটাল মাথার মধ্যে একটা, আমি চিন্তা করলাম যে আমার বিসিএস তো শেষ, মনে হয় এই বছর আর হবে না। তো ওই লায়ন মোহাম্মদ গুলিয়াসুদ্দিন স্যার ওই আমার কথাটা তখন মনে পড়ছিল যে, তো যদি এরকম ধরনের সিচুয়েশনে পড়ো তখন উল্টাইয়া মনে রাখবা। উল্টাইয়া উল্টাইয়া মানে উল্টা ভাবে চিন্তা করা, যে আমি আমি এই বছর আমি দেখতে চাই আমি কতটা প্রশ্ন পারি না। অর্থাৎ যদি তুমি 70 কোশ্চেন, এই 200 প্রশ্নের মধ্যে 70টা কোশ্চেন আমি জানি না, এটা আমার একটা কোয়ালিটি। অর্থাৎ না জানলে নার্ভাস হয়ে যাওয়ার কোনো কারণ নেই। 70 কোশ্চেন আর টোটালি আননোন টু মি, এই এই প্রথম বিসিএস পরীক্ষার মধ্যে ইনক্লুড করছে। অতএব নো প্রবলেম, 130 কখনোই কাটমার্ক ছিল না। অতএব 120 প্লাস নিরাপদ একটা নাম্বার, নিরাপদ জন। অতএব যদি র্যান্ডমলি অনেকগুলো প্রশ্ন হয়, একটা মনে রাখবা যে এই বছরও গতানুগতিক প্রতি বছরের মতোই হয়তো ইংলিশ নইলে ম্যাথ নইলে বিজ্ঞান নইলে বাংলা কোনো একটা একটা বা দুইটা পোর্শন অবশ্যই কঠিন হবে। এটা কিন্তু রেওয়াজ। তাহলে ওই প্রশ্নগুলো ওইটাও যদি আমার সামনে শুরুতে চলে আসে, যেন আমরা না ঘাবড়াইয়া যাই। ওকে, আর কাট নাম্বার কত হইতে পারে মনে রেখো যে এই প্রশ্নের কঠিন বা সহজ হওয়ার উপরে নির্ভর করে। একবার কিন্তু বিশেষ পরীক্ষায় 92-95 এর মধ্যেও কিন্তু কাট নাম্বার ছিল, আবার 120 প্লাস মাইনাস এর মধ্যেও কিন্তু কাট নাম্বার ছিল। অতএব প্রশ্নটা যদি একটু সহজ হয়, কাট নাম্বারটা বাড়বে, আর প্রশ্নটা যদি একটু কঠিন হয়, তাহলে কাট নাম্বারটা কমে আসবে। তো সেই জন্য আমি এই এই কথাটা বলার জন্য আমি ইয়ে করছি, আমি আর সময় দিবাহিত করবো না। আর পুরোপুরি ভাবে একটা বিষয় মনে রাখবো যে আত্মাকদিরুল আইয়ারুদ্দু, মনে রাখবো অল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। তকদির আমার একটা ভাগ্য নির্ধারিত, আমার প্রিলিমিনারিতে কি হবে না হবে এটা একেবারে সুনির্ধারিত, যেহেতু আমি আমার চেষ্টার সর্বোচ্চটা করে ফেলেছি। এখন আল্লাহ যদি মনে করেন যে আমার এইটার জন্য ভালো, এটার মাধ্যমে আমার আল্লাহু খায়রুর রাজিকিন, তো আমার জন্য তো রিজিকে একটা বরাদ্দ আছে। নিশ্চয়ই আমি এখানে যে এইভাবে আমি আমার জীবিকা, আমার পরিবারের জন্য জীবিকা অর্জন করব, এটা অবধারিত এবং এটা এইভাবে লেখা আছে। যদি আল্লাহ তাআলা আমার মধ্যে এই বিসিএস এর মাধ্যমে এনে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আমারটা হবে। আর যদি অন্য কোনো বিকল্প পদ্ধতি রাখেন, অন্য কোনো বিকল্প পন্থা রাখেন, তাহলে অবশ্যই এটা আমার জন্য হয়তো আমার আসবে না। জাস্ট বি বিলিভার, কিপ হোপ অ্যালাইভ। মনে রাখবেন যে নিশ্চয়ই যেহেতু তিনি আমাকে তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি আমার জন্য একটা ব্যবস্থা করেই রেখেছেন। ডোন্ট ওরি, জাস্ট একটা অদিতিতে বা কোনো কোচিং সেন্টারে মডেল টেস্ট দিতে গেলে যেরকম যাও না, জাস্ট রিল্যাক্স, মনে রাখবো যে আল্লাহ যদি আমার জন্য রেখে থাকে, তাহলে অবশ্যই আসবে, অবশ্যই আসবে। তো এই জন্য জাস্ট একটা মডেল টেস্ট দিতে যাও। এরপরে কালকে আমি পরবর্তীতে আমি একটা পরীক্ষার পরে এই বছরের জন্য প্ল্যানটা কি হতে পারে, আমি পরে বিদেশে যদি উচ্চ শিক্ষার জন্য কেউ যেতে চাও, যদি মনে করছেন আমার কিছুই হলো না, তাহলে বিকল্প কি কি আমাদের অপশন গুলা থাকতে পারে, সেগুলা সবগুলা আমরা আমি এই প্রিলিমিনারি পরীক্ষার ইমিডিয়েটলি পরে কালকে আমাদের অদিতি থেকে লাইভেও আমি আসবো, অদিতি লাইভ থেকেও থাকবো।
জাস্ট আমি রবিবারে চেষ্টা করব একটা লাইভে এসে তোমার আমাদের কি কি গন্তব্যগুলো সামনে 1 বছরে আমরা কি কি করতে পারি, 2024 সালে কিভাবে কাজে লাগে আমি আমার কাঙ্ক্ষিত সাফল্য আনতে পারি, সেই ব্যাপারে আমি কতগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ তোমাদের দেবো। ওইটা আমি পরবর্তীর জন্য রেখে দিলাম। তো ইনশাল্লাহ সাইলেন্ট এক্সপার্ট হবে এবার, কোনো মতে ঘাড় ফেরানোর দরকার নাই, নিজের উপর আত্মবিশ্বাস রাখো। কোনো মতে অনেক সময় আমি দেখছি যে পাশের জনের কাছে উত্তর যাই 2-1টা জিজ্ঞেস করছিলাম, কখনো সে জানে না, সেই ভুল বলছে, বলে ওই ভুল উত্তর গেলে বিপদের সীমা থাকবে না। নিজের উপর সর্বোচ্চ আস্থা রাখা ইনশাল্লাহ আমার কাছে মনে হয় পরীক্ষার হলে যাও। আমার বিশ্বাস যে ইনশাল্লাহ যদি থাকে তাহলে চলে আসবে। জাস্ট গেট রিল্যাক্সড, ঠিক আছে কিনা? ওই যে যা থাকে নসিবে আপনা আপনি আসিবে, এটা চলে আসবে। ওকে, আমি আমার চেষ্টা সর্বোচ্চটা করে ফেলছি। সবার কাছ থেকে দোয়া নিয়ে ইনশাল্লাহ কালকে পরীক্ষা হলে যাও। দোয়া রইলো। আমি ইমিডিয়েটলি আগামী সপ্তাহে হতে চেষ্টা করবো, রবিবারের মধ্যেই। পরীক্ষা পরবর্তীতে যদি ভালো পরীক্ষা হয় তাহলে কি করবো, আর পরীক্ষা যদি বাই চান্স খারাপ হয় তাহলে আমার কি হবে? মনে রাখবে, ক্যারিয়ার ইজ অলওয়েজ ওপেন টু দ্য ট্যালেন্টস, নেপোলিয়নের কথা। যেহেতু আমি মাস্টার ডিগ্রি অর্জন করেছি, আমি যেহেতু একটু অন্তত পড়াশোনা করেছি, আমার বৈষয়িক জ্ঞানটা ভালো আছে, ইনশাল্লাহ আমি পরাজিত হব না। আমার একটা অবশ্যই একটা সম্ভাবনা অবশ্যই আছে। ঠিক আছে ইনশাল্লাহ, তাওয়াক্কাল তো আল্লাহ। তাহলে এই পর্যন্ত আজকে, হ্যাঁ, আমি আর সময় দীর্ঘায়িত করলাম না। ওকে, তাহলে ঠিক আছে ইনশাল্লাহ ইমিডিয়েটলি দেখা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। স্যার কি দেশে আল্লাহ হাফেজ। হ্যাঁ? স্যার আপনি কি দেশে আসছেন? আসসালামু আলাইকুম। না, আমি আসি নাই, এখন আসি নাই। আমি রবিবারে তোমাদের নিয়ে কথা বলবো বিস্তারিত। আর এখন ঠান্ডা মাথায় পরীক্ষা অলরেডি পরীক্ষা হয়ে যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।